দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো বিস্তারিত জানাবো এবার। বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার আবুধাবিতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন দেশটির বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ডক্টর থানি বিন আহমেদ আল জাইউদি। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহ পারস্পরিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দেওয়া হয়। আলোচনা হয় নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র বন্দর ব্যবস্থাপনা, বিমান চলাচল অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি খাত নিয়ে। এ সময় আগামী মাসে বিনিয়োগের নানান ক্ষেত্র পরিদর্শন করতে বাংলাদেশে সফর করার আশা ব্যক্ত করেন দেশটির প্রতিনিধি দলের। AIM এর 13তম বার্ষিক বিনিয়োগ সভায় যোগ দিতে 3 দিনের সরকারি সফরে দেশটিতে ভ্রমণ করছেন অর্থমন্ত্রী। মঙ্গলবার সভার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও যোগ দিয়েছেন অন্যান্য অধিবেশনে। ঢাকায় চালু হয়েছে সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ দূতাবাস। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দূতাবাসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এর আগে 1972 সাল থেকে বাংলাদেশের সিঙ্গাপুরের কনসুলেট ছিল শুধু, সেটিকে এবার হাই কমিশনে উন্নীত করা হলো। দূতাবাসে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন এবং ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাই কমিশনার ডেরেক লো সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও ছিলেন এ সময়। অনুষ্ঠানে সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো বলেন, বাংলাদেশ সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ অংশীদার। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের রোল মডেল সিঙ্গাপুর। বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের একযোগে অনেক কাজ করার সুযোগ রয়েছে। If we work together, we can realize the dream of our people, and we can realize further dreams of your people. জাতিসংঘের এই বছরের বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন প্রকাশ হয়েছে। দুপুরে ঢাকার একটি হোটেলে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে IOM মহাপরিচালক জানান, গেল 22 বছরে বিশ্বে প্রবাসী আয় বেড়েছে 650%। তবে দুশ্চিন্তার বিষয় হলো অবৈধ অভিবাসন। ভূমধ্যসাগরে প্রাণ হারানো 12% মানুষই বাংলাদেশের বলে জানান তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপ্রত্যাশিত অভিবাসন রোধে রাজনৈতিক সহিংসতা বন্ধে নজর দিতে হবে। রোহিঙ্গা অভিবাসীরা বাংলাদেশের সন্ত্রাসবাদ সহ নানা হুমকি ডেকে এনেছে বলেও তুলে ধরেন তিনি। রোহিঙ্গা অভিবাসীরা বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলে জানান মন্ত্রী। Human mobility in the context of climate change, you would broadly put them into categories of migration. Technology is changing the landscape dramatically. Bangladesh is the 6th largest migrant sending country globally. In Bangladesh, that we have all of the elements of the complex migration landscape. Migration seems to be the solution to all problems. Still, we have given refuge. মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছে তাদের কারণে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। এখানে রোহিঙ্গা ক্যাম্পগুলো উগ্রবাদের সূতিকাগার হয়ে দাঁড়িয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন ভঙ্গ করায় 3 বাংলাদেশিকে খুঁজছে দেশটির পুলিশ। সোমবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের ছবি দিয়ে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি। 3 বাংলাদেশি হলেন শরীফুল ইসলাম শরীফ ও মোহাম্মদ মামুনুর রশিদ। বিজ্ঞপ্তিতে তাদের ধরিয়ে দিতে মালয়েশিয়ার জনগণের সহায়তা চায় পুলিশ। আহ্বান জানানো হয় অভিবাসন আইনের আওতায় বিচারের উদ্দেশ্যে তাদের তথ্য সরবরাহ করার। এর আগে চলতি বছরের শুরুতে একই ব্যক্তিদের ছবি দিয়ে অনুরূপ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অভিবাসন বিভাগ। প্রতি সপ্তাহের শেষে ওমানের মাস্কাটের নিউ ফানজা ক্লিনিকে ভিড় জমান প্রবাসীরা। উদ্দেশ্য, নিজ দেশের ডাক্তারের কাছে বিনামূল্যে চিকিৎসা নেওয়া। প্রবাসীরা ছাড়াও ক্লিনিকটিতে সেবা নিতে আসেন অন্যান্য দেশের নাগরিকরাও। বলছি বাংলাদেশি ডাক্তার আব্দুল মোমিনের কথা। মহৎ এই উদ্যোগের কারণে পেয়েছেন একাধিক সম্মাননাও। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদন। সাপ্তাহিক ছুটির দিনে যখন বিশ্রামের দিন কাটান প্রবাসীরা, তখন ঠিক উল্টো চিত্র মাস্কাটের নিউ ফানজা ক্লিনিকের বাংলাদেশি ডাক্তার মোমিনের চেম্বারে। এখানেই বিনামূল্যে স্বল্প আয়ের ও কর্মহীন প্রবাসীদের চিকিৎসা দেন তিনি। ভিনদেশে নিজ মাতৃভাষার ডাক্তার, তাও আবার সেবা দিচ্ছেন বিনামূল্যে। এমন সুযোগ হাতছাড়া করেন না প্রবাসীরা। তাই তো সেবা নিতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য প্রবাসী রোগী। ফ্রিতে সেবা নিতে পেরে প্রকাশ করেন নিজেদের উচ্ছ্বাস। সপ্তাহে আমাদের ট্রিটমেন্ট করে, ডায়াবেটিস, প্রেশার কমপ্লিট চেক করে, পয়সা করে নেনা, এটাই আমাদের সৌভাগ্য। তার সাথে বাংলায় আমরা কথাটা বলে সবকিছু সমস্যার সমাধান করতে পারি, বলতে পারি যে আমার এই সমস্যা। আজকে যে আপনি ট্রিটমেন্ট করতেছেন
এটা আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশে যারা প্রবাসী আছে তাদের জন্য অনেক অনেক উপকার দেয়। जी मैं इधर अभी 4 साल का ऊपर हो गया। मेरे को पहले मालूम नहीं था इधर है, मेरा दोस्त लोग बोल रहा था हॉस्पिटल है, किधर है मालूम, पर मेरे को अभी मालूम हुआ है, इसलिए पहले इधर आया है मैं। আমার সব মানে শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার সব ফ্যামিলিকে এদিকে আমরা নিয়ে আসি। শুধু তাই নয়, মেয়েদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে আলাদা বাংলাদেশি মহিলা ডাক্তার। বাঙালি মহিলা যারা আছে তারা অনেকের কাছে হয়তো পুরুষ মানে ডক্টরের কাছে অনেক কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেই আঙ্গিকে যেগুলো যতদূর সম্ভব ততদূর আমি তাদের সাথে শেয়ার করে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ফ্রি চিকিৎসার পাশাপাশি অন্যান্য দিনগুলোতেও স্বল্প মূল্যে সেবা দেওয়ার চেষ্টা করেন ডাক্তার আব্দুল মুমিন। আমরা সবসময় চেষ্টা করি যতদূর চিপার এবং সার্ভিস দেওয়া যায় ওদেরকে, এই জায়গায় চেষ্টা করি আর কি, এটা যত চিপ সার্ভিস দেওয়া যায়। অন্য কোনো কারণ নয়, বরং নিজের মানসিক সন্তুষ্টির জন্যই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। ফ্রাইডে মর্নিং আমাদের ক্লিনিক বন্ধ থাকে, এই মর্নিংটা আমি যদি ওইদিকে একটা ফ্রি সার্ভিস দিই আলহামদুলিল্লাহ, তো এটাতে কিছু লোকজন যদি বেনিফিটেড হয় এটাতে হয়তো বাকিটা আমার একটা স্যাটিসফ্যাকশন পাই আর কি। এটা 1994 সালে চট্টগ্রাম মেডিকেল থেকে MBBS পাশ করে 1997 সালে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান ডাক্তার মুমিন 2000 সালে প্র্যাকটিসের পর থেকে এখন সেবা দিচ্ছেন নিউ ফানজা ক্লিনিকে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক স্বাগত আপনারা দেখছেন প্রবাসে বাংলাদেশ। হজের ভিসা ইস্যুর মেয়াদ 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়, কথা জানিয়েছেন হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম। এদিকে হজ যাত্রীদের ভিসার ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন এনেছে সৌদি আরব। আরোপ করা হয়েছে নতুন বিধিনিষেধ। এখন থেকে হজ ভিসা নিয়ে কেবল মক্কা, মদিনা ও জেদ্দা ভ্রমণের সুযোগ পাবেন মুসল্লিরা। দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় তথ্য জানিয়েছে এসব 2024 সাল থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। হজের ভিসা নিয়ে চাকরি, বসবাস অথবা অন্য শহরে ভ্রমণের সুযোগ পাবে না মুসল্লিরা। অংশ নিতে পারবেন শুধু হজের আনুষ্ঠানিকতায়। বিধিনিষেধ লঙ্ঘনকারীরা ভবিষ্যতে সৌদিতে হজে অংশগ্রহণের অনুমতি পাবেন না বলেও সতর্ক করা হয়। এছাড়া কেবল হজ মৌসুমের জন্য প্রযোজ্য হবে এই ভিসা। বুধবার মধ্যরাতে যাত্রা করবে এই বছরের প্রথম হজ ফ্লাইট, কিন্তু নিবন্ধিত হজযাত্রীদের 3 ভাগের 2 ভাগই এখনও ভিসা পাননি। এই জটিলতা নিয়ে মন্ত্রণালয় হজ এজেন্সিগুলো পরস্পরকে দায়ী করছে। তবে দুপক্ষই বলছে শেষ পর্যন্ত ভিসা নিয়ে জটিলতা কেটে যাবে। ধর্মমন্ত্রী জানিয়েছেন এবার সরকারি খরচে 40% কম কর্মচারী হজে যাচ্ছেন। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এবার 1,27,000 হজযাত্রীর কোটা ছিল, তবে নিবন্ধন করেছেন কম 85,085 জন। এর মধ্যে সবশেষ তথ্য অনুযায়ী ভিসা পেয়েছেন মাত্র 30,000-এর মতো। এ অবস্থায় বুধবার হজ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এদিন দিবাগত রাত 4টায় যাত্রা করবে 228টি হজ ফ্লাইটের প্রথমটি। ধর্ম মন্ত্রণালয় ও হাব বলছে শেষ পর্যন্ত ভিসা সমস্যা হবে না। মঙ্গলবার শেষ দিনে এসে 11 মে পর্যন্ত ভিসা ইস্যুর মেয়াদও বাড়িয়েছে সৌদি সরকার। অনেকে অ্যাপিল করে সময় পেয়েছি, তারপর উনি 4 দিন বৃদ্ধি করেছেন 11 মে পর্যন্ত। তো এই 4 দিনের মধ্যে কি বাকি 50,000 হয়ে যাবে? হ্যাঁ, এগুলো আমাদের আশা করি হয়ে যাবে। আমাদের ওই যে কিছু ধরেন সবগুলি ছোটখাটো সমস্যা ছিল, ওনাদের এন্ডেও কিছু সমস্যা ছিল। সৌদির স্বার্থে সৌদি নিবে, লাভ কিন্তু সৌদি সরকারের। বিচার দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজ যাত্রী যদি না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে। হজ এজেন্সিগুলোর বাসা ভাড়ার দীর্ঘসূত্রিতা শেষ দিকে এসে কার্যক্রম শুরুর কারণে ভিসা সংকট হয়েছে বলে মনে করে মন্ত্রণালয়, যদিও হাব বলছে উল্টো কথা। ভিসার জন্য প্রধান শর্ত হলো বাড়ি ভাড়া করতে হবে, আর বাড়ি ভাড়া করতে হলে এজেন্সিকে সৌদি আরবে যেতে হবে এবং তার টাকা নিতে হবে। সৌদি আরবে এজেন্সিদেরকে পাঠানোর দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের, টাকা প্রেরণের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের। পাঠানোর জন্য যে ভিসা দিতে হয় এটাকে বলে মোনাজ্জম ভিসা। ধর্ম মন্ত্রণালয় এই ভিসা দিবে বলে ঘুরেতে আজ পর্যন্ত হয় নাই। অতীতের প্রস্তুতির চাইতে এবারের প্রস্তুতি একটু ভিন্ন, কারণ আমরা খতিয়ে দেখেছি কোথায় কোথায় কি ত্রুটি আছে। সবাই যাতে যেতে পারে, একজনও যেন না থাকে, সেটা তো যা ব্যবস্থা নেওয়ার আমাদের নেওয়া আছে।
এদিকে সরকারি খরচে এবছর হজে যাচ্ছেন ৩৩৮ জন সরকারি কর্মকর্তা কর্মচারী। যদিও এভাবে ফ্রিতে যেতে আবেদন পড়েছিল ৪,০০০-এর বেশি। মন্ত্রী বলছেন প্রয়োজন ছাড়া কেউ যেতে পারছে না এবার। একজন বলেছিল যে আপনার পিয়ন যাচ্ছে কেন, তাহলে সরি কিছু মনে করেন না, আমার এখানে পিয়নে যে কাজটা করে ওখানে তো পিয়নে সেই কাজটাই করবে। এবং আমাদের মক্কায়, জেদ্দায়, মদিনায় 3 জায়গায় তো দিতে হবে, 3 ভাগে বিভক্ত হবে। 3 জায়গায় বিভক্ত করে দিলে কত লোক দরকার সে তো আর এই হিসাবটা বুঝে না, হয়তো অনেকে সে কারণে বলে এটা। আমরা আগের চাইতে 111 জন আমরা কম নিচ্ছি। ধর্মমন্ত্রী জানিয়েছেন সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ভবিষ্যতে সরকারিভাবে বেশি হজযাত্রী পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো আল ফয়সাল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশন সেরেমনি। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির প্রিন্সেস হায়া বিনতে তুর্কি হলে যোগ দেন রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর বিন আব্দুল আজিজ। বক্তব্য রাখেন আল ফয়সাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আল হায়াজা। এবছর বিশ্ববিদ্যালয়টি থেকে প্রকৌশল বৈজ্ঞানিক ও স্বাস্থ্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন বিশ্বের প্রায় 50 দেশের 800 শিক্ষার্থী। এর মধ্যে ইউনিভার্সিটির কলেজ অব মেডিসিন থেকে MBBS সম্পন্ন করেছেন 3 বাংলাদেশি শিক্ষার্থী। তারা হলেন মোহাম্মদ সালমান খান, ফরিদুল হাসান ও আবরার ফুয়াদ খান। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। পরে চলতি শিক্ষাবর্ষের স্নাতক উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়। এরপর শপথ নেন পুরুষ ও মহিলা গ্রাজুয়েট। নন সৌদি এবং আমেরিকানদের মধ্যে একজন বাংলাদেশি হিসেবে আমরা 3 জন গ্রাজুয়েট করতে পেরে অনেক গর্বিত, এবং অবশ্যই আমাদের ফিউচারটা হবে আমাদের দেশের জন্যই। ভবিষ্যৎ প্ল্যান অবশ্যই যা আজকে আমরা এখানে শিখলাম সেটা যেন দেশের মানুষের উপকারে আসতে পারি। অবশ্যই আপনারা দোয়া করবেন যারা বাংলাদেশিরা এখান থেকে গ্রাজুয়েট হবে তারা যেন দেশের মাটিতে গিয়ে চিকিৎসা সেবা মানুষকে সেবা। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন প্রবাসে বাংলাদেশ। বাংলাদেশের বহরে এয়ারবাসের নতুন 10টি উড়োজাহাজ যোগ হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। সচিবালয়ে বিমানমন্ত্রীর সাথে সাক্ষাতে ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যানি ম্যাডি ট্রেভেলেইন এয়ারবাস কেনার প্রস্তাব দেন। বিমানবন্দরের সিকিউরিটি ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। সিদ্ধান্ত নিতে 1-1.5 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে 10টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত আছে। ফারুক খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বোয়িং কেনার প্রস্তাব দিয়ে রেখেছে। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা প্রায় 10টার মধ্যে এয়ারবাস কেনা। আলটিমেটলি বোয়িংও আমাদেরকে একটা ভালো অফার দিয়েছে। আমরা এই অফারগুলিকে আমরা ইভ্যালুয়েট করছি, যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বার্থে সবচেয়ে ভালো হবে সেটা আমরা কনসিডার করব। সৌদি আরবে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা। মক্কার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন কাজীর চর সমাজ কল্যাণ প্রবাসী ফোরাম। এ সময় ফুলেল শুভেচ্ছা জানানো হয় পবিত্র উমরা পালনের জন্য সৌদি সফররত চট্টগ্রামের রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেলকে। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এম ইব্রাহিম খলিল সহ দেশ থেকে আগত বিভিন্ন অতিথিরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন ফরাজি, ফরিদ উদ্দিন, লায়ন শেখ, আব্দুল মতিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অবস্থানরত রায়পুর পৌরসভার প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিচ্ছিন্ন সহিংসতা আর অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোটাভুটি চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। সবশেষ তথ্যে এই ধাপে 12 রাজ্যের 93 আসনে ভোট গ্রহণের গড় হার 60% কিছু বেশি। তৃতীয় দফায় ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেরা। কলকাতা থেকে আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ভোট উৎসব, আর তাই ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল ভোটারদের লাইন। এদিন ভোট হয়েছে গুজরাটের 25 আসনে। রাজ্যের গান্ধীনগর থেকে লড়ছেন হেভিওয়েট প্রার্থী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও কর্ণাটকে 14, মহারাষ্ট্রের 11 ও উত্তরপ্রদেশের 10 আসনে হয়েছে নির্বাচন। এই ধাপে গুজরাটের আহমেদাবাদ থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। এবারের লোকসভা নির্বাচনে আলোচনায় কম ভোটার উপস্থিতি, আর তাই ক্ষমতাসীন বিরোধী দল সবার কণ্ঠেই ছিল জনগণকে ভোটদানের অনুরোধ আহ্বান। लोकतंत्र के महायज्ञ में
দেশবাসীকে আহ্বান জানাবো, দেশের যে প্রান্তেই থাকুন না কেন ভোট দিন, গণতন্ত্রের উৎসব উদযাপন করুন। ভোটারদের উপস্থিতি বেশি হলে তা সরকারের আদর্শ পরিবর্তনে সহায়ক হবে। আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মতামত প্রকাশ করুন। কয়েকটি কেন্দ্রে ঘটেছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা, কোথাও কোথাও অনিয়মের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। আমার এজেন্টদেরকে ভয় দেখিয়ে বার করে দিয়েছে, দিয়ে মানুষজনকে যে কটা ভোট তখন দিতে পেরেছে, তারপর আর কাউকে ঢুকতে দিচ্ছে না, ওদের নিজেদের লোক ছাড়া। 4-5 জন ধরে মেরেছে, ভোট দিতে এসেছিল তাই ভোট দিতে দিবে না ওরা। গেল 19 ও 26 এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফায় ভোটাভুটি হয় 191 আসনে। 7 ধাপে মোট 543 আসনে হবে নির্বাচন। 1 জুন ভোটাভুটি শেষে ফল ঘোষণা করা হবে 4 জুন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।